তাহলে আমাদের পরিপাক গ্রন্থির মধ্যে আমরা হচ্ছে লালা গ্রন্থি করছি। লালা গ্রন্থি কয়জোড়া ছিল? 3 জোড়া। 3 জোড়া। কি নাম বলে? লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে প্যারোটিড। আচ্ছা, তারপরে চলে আসছিলাম পাকস্থলীতে। পাকস্থলীতেও গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। 4 ধরনের কোষ: প্যারাইটাল বা অবজেন্টিক, জাইগোজেনিক বা চিফ কোষ, মিউকাস কোষ আর আর্জেন্টাফিন কোষ। তারপর যকৃতে চলে যাও। যকৃত একটা গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি মানুষের। ডান বাম কর্ডেট গ্লোব ছিল। সবচেয়ে বড় খণ্ড কোন ছিল? ডান খণ্ড। এখান থেকে কি নিঃসৃত হয়? পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসৃত হয়ে ডান হেপাটিক নালিকা, বাম হেপাটিক নালিকা, তারপরে কমন, এরপরে সিস্টিক নালীর সাথে যুক্ত হয়। তারপরে কি বাইল ডাক্ট গঠন করে, সেটা আবার এদিকে প্যানক্রিয়াসের উইসাই নালীর সাথে যুক্ত হয়ে তৈরি করে কি অ্যাম্পুলা ভ্যাটার। এই বিষয়গুলো কি ক্লিয়ার আছে? আচ্ছা, এই অ্যাম্পুলা ভ্যাটার দিয়ে পিত্তরস তখন বের হয়ে ডিওডেনামে আসে। প্যানক্রিয়াসে পড়ছে, প্যানক্রিয়াসে কয় ধরনের কোষ থাকে? প্যানক্রিয়াস মিশ্র গ্রন্থি, সেটা অন্তঃকরা পার্টও আছে, বহিঃকরা পার্টও আছে। প্যানক্রিয়াস মানে অগ্রাশয় না? হ্যাঁ, অগ্রাশয়। ঠিক আছে। বহিঃকরা পার্টও আছে, অন্তঃকরা পার্টও আছে। বহিঃকরা পার্ট থেকে এনজাইম করে, এনজাইম মানে এটা হরমোন। এনজাইমগুলো কি কি? এনজাইম প্রোটিওলাইটিক এনজাইম, অ্যালবুমিন, প্রোটিওলাইটিক, তারপর আছে গ্লোবিউলিন, আলফা। না, আমি বলছি অগ্রাশয় থেকে যে বহিঃকরা পার্টটা, ওটারে তো এগুলো ওখানে 3 ধরনের এনজাইম করতে হয়: লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক, 3 ধরনের না, প্রোটিওলাইটিক। বই তো অনেকগুলো আছে। আর হচ্ছে তুমি এটা বলতেছো যকৃতের ও অন দ্য প্লাজমা, প্লাজমা প্রোটিন বলতেছো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর অন্তঃকরা পার্ট থেকে 4 ধরনের কোষ আছে: আলফা, বিটা, গামা, ডেল্টা, গামা। হরমোনগুলো তোমরা জানো, এবং হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখবো হচ্ছে পিত্তথলি যেটা ছিল, কোথা থেকে? পিত্তথলি। পিত্তথলি থেকে আমাদের যকৃতের ডান খণ্ডের নিচে। পিত্তথলি কই? যকৃতে আছে? এই যকৃতের ডান খণ্ডের নিচে আছে এখানে। আমি সেদিন আবার বলতেছি, এই সাইড আমার কি সাইড হবে? এটা আমার ডান হাত, যেহেতু এটা হবে বাম সাইড। এটা আমার বাম সাইড, অথবা এটা হবে ডান সাইড। ডান সাইড। তাহলে এখান থেকে কি আসবে? লেফট হেপাটিক ডাক্ট, তাই কি না? এখান থেকে আসবে ডান রাইট হেপাটিক ডাক্ট। দুটো মিলে কমন হেপাটিক ডাক্ট। এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। রাইট হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে কি কমন হেপাটিক ডাক্ট। সেদিন লিখতেছেন কিন্তু। আর এখানে আমার কি আছে? এখানে আছে আমার পিত্তাশয় বা পিত্তথলি। এই পিত্তাশয়ের এই অংশটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট বা সিস্টিক নালী। ঠিক আছে? সিস্টিক ডাক্ট এই কমন সাথে যুক্ত হয়ে গঠন করে কি বাইল ডাক্ট। সেদিন তো পূর্ণরূপ লিখে দিয়েছিলাম কোণের মধ্যে বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট কার সাথে যুক্ত হয়? এই বাইল ডাক্ট হচ্ছে এদিকে থাকে কি প্যানক্রিয়াস থেকে, অগ্নাশয় থেকে। এখানে লোবিউলগুলো আছে। লোবিউল। এই নালীর নাম কি? এই নালীর নাম হচ্ছে উইলসান নালী। হ্যাঁ, কারণ অনেকগুলো নালী সমন্বয় গঠন করছে উইলসান ডাক্ট। এই আচ্ছা, লুমেনকেও তো মানে বলা হয় না, অগ্নাশয় নালী বলা হয় না লুমেনকে? লুমেন হচ্ছে গহ্বর। কেন? এখানে লোবিউলের কেন্দ্রে থাকে না লুমেন? লোবিউলে, হ্যাঁ, লোবিউলের কেন্দ্রে লুমেন থাকে। হ্যাঁ, ওই লুমেনগুলা মিলে 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 নালী তৈরি করে। ওইটা কি বলা উইলসান নালী? অনেকগুলো লুমেন মিলে নালী তৈরি করতেছে। অনেকগুলো নালীর সমন্বয়ে বড় যে নালীটা, সেটা উইলসান নালী। মানে সবগুলো একত্রিত হয়ে। আমি বলতে পারি যে আমি হচ্ছে, এটা হচ্ছে আমার সেচ পাম্প, এখান থেকে পানি পড়তেছে, তাই না? এই পানি দিয়ে হচ্ছে একটা ড্রেন যাচ্ছে। ড্রেনটা যে এই একটা ক্ষেত জমি, এখানে একটা জমি, এখানে একটা জমি, এখানে একটা জমি, এখান থেকে আমি বাইপাস লাইন দিচ্ছি এদেরকে ছোট ছোট করে। এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র লাইন। এখানে লুমেন না থাকে, অনেকগুলো লুমেন থাকে, সেই লুমেনগুলো মিলে ক্ষুদ্র নালী তৈরি করতেছে। এগুলো ক্ষুদ্র নালী একসাথে ক্ষুদ্র নালী যুক্ত হয়ে বড় নালী তৈরি করতেছে। এটাই হচ্ছে উইলসান নালী। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? অগ্নাশয়ের মধ্যে উইলসান নালী আস্তে আস্তে বের হয়ে অগ্নাশয় থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে এই যে এদিকে বাইল ডাক্ট ছিল, ওর সাথে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে গঠন করতেছে কি? এটা হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটার। 3বার বললাম আজকে। আইবা বলতে অ্যাম্পুলা ভ্যাটারটা কি নিয়ে? এই যে এখানে আছে তো
অ্যাম্পুলা ভেটা হচ্ছে একটা নালী। ডিওডেনাম কই? অ্যাম্পুলা ভেটা হচ্ছে একটা নালী। আচ্ছা ঠিক আছে, এই নালীটা কিভাবে গঠিত হয়? এখান থেকে আসবে রাইট লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টির সাথে যুক্ত হয়ে বাইল ডাক্ট গঠন করতেছে। আর অগ্নাশয় থেকে আসতেছে উলসান নালী বা উলসান ডাক্ট। ও এটা কিতে মানে যুক্ত এই দুটো যুক্ত হয়ে যে বড় নালী গঠন করতেছে থাকে অ্যাম্পুলা সেটা হচ্ছে অ্যাম্পুলা ভেটা। ক্লিয়ার কি? এখন এই অ্যাম্পুলা ভেটা কোথায় যাচ্ছে? ডিওডেনামে। ডিওডেনামে যাচ্ছে। আমরা জানি যে আমাদের এখানে পাকস্থলী আছে, এই পাকস্থলী এখানে শেষ, এরপরে শুরু হয় কি ক্ষুদ্রান্ত্র, তাই না? ক্ষুদ্রান্ত্র শুরু হয়। ডিওডেনাম হচ্ছে ওটা। এই যে অ্যাম্পুলা ভেটার এটা এসে ডিওডেনামে যুক্ত হয়। তাহলে এখান থেকে আমার আসে কি পিত্তরস আসে যকৃৎ থেকে, পিত্তরসটা এসে এই পিত্তথলিতে জমা থাকে, পিত্তথলিতে জমা থাকে। যখন কোনো কারণে পিত্তথলি সংকোচন হবে তখন কি এখানে জমা থাকা পিত্তরসগুলো এই নালীর মাধ্যমে বের হয়ে আসবে, তাই কি না? বের হয়ে আসবে। আর এদিক থেকে আমরা জানি অগ্নাশয়ে বিভিন্ন এনজাইম এবং হরমোন তৈরি হয়, সেগুলো এই নালীতে বের হয়ে আসবে। এখান থেকে অগ্নাশয় এখান থেকে পিত্তরস, এখান থেকে পিত্তরস যকৃতের কাছে পিত্তরস উৎপন্ন করা, এবং পিত্তরস জমা থাকে পিত্তাশয় বা পিত্তথলিতে। পিত্তাশয় সংকোচন হলে ওখান থেকে কিন্তু পিত্তরস, লোবিউল থেকেও তো পিত্তরস উৎপন্ন হয়। হ্যাঁ যকৃতের মধ্যে লোবিউল আছে, আমি বলছিলাম না যে এরকম কেন্দ্রীয় শিরা, তারপরে এরকম অনেকগুলো কোষ থাকে। যকৃতের মধ্যে। হ্যাঁ, এই এক একটা হচ্ছে লোবিউল, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় শিরা। আর ফাঁকা জায়গাগুলো হচ্ছে কি সাইনোসয়েড। কিন্তু অগ্নাশয়ের মধ্যে তো তাহলে লোবিউল আছে, হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল তাহলে আছে। এখানে তো পিত্তরস উৎপন্ন হবে না? না, ওখানে কোষগুলো এক ধরনের, এখানে কোষগুলো এক ধরনের। ওখানকার কোষগুলো শুধু পিত্তরস উৎপন্ন করতে পারে, কিন্তু এখানকার কোষগুলো অগ্নাশয় কোষগুলো হচ্ছে কিরকম, এখানে মাঝখানে অনেকগুলো একটা পুঞ্জের মতো আছে, পুঞ্জ বা দ্বীপের মতো আছে। ওটা কি আইল্যান্ডস অফ ল্যাঙ্গার্হ্যান্স? আইল্যান্ড বলতে কি বুঝি? আইল্যান্ডস অফ আইল্যান্ড বলতে আমরা দ্বীপ বুঝি না, আইল্যান্ড। তো মাঝখানে থাকে একটা বড় দ্বীপের মতো, এর চারদিকে ছোট ছোট অনেকগুলো কোষের গুচ্ছ থাকে। এটা কোথায়? এটা অগ্নাশয়। এটা একটা লঘু, এটা একটা লঘু। এটা কার লঘু? এটা হচ্ছে অগ্নাশয় লঘু, এটা হচ্ছে অগ্নাশয়ের লঘু। আর এটা কার লঘু? এটা হচ্ছে লিভারের লঘু বা যকৃতের লঘু। এখানকার কোষগুলো শুধুমাত্র অগ্নাশয় রস ক্ষরণ করতে পারে, এখানকার কোষগুলো হরমোন ক্ষরণ করতে পারে, এনজাইম ক্ষরণ করতে পারে। কার হরমোন ক্ষরণ করে? এই যে মাঝখানে দ্বীপের মতো, আইল্যান্ড মানে আমরা দ্বীপ জানি, অতএব এটার নাম হচ্ছে আইলেটস, মানে মিরাই, একটু বিজ্ঞানের নাম, বিজ্ঞানের ল্যাঙ্গারহ্যান্স। এটা গ্লুকোজের সাথে সম্পর্ক ছিল না? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স তার সাথে গ্লুকোজের সাথে? হ্যাঁ আসতেছি, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এটা নামকরণ করছে। আর মাঝখানে একটা দ্বীপের মতো, ওই জন্য নাম দেওয়া হচ্ছে কি আইল্যান্ডস আইলেটস অফ আইল্যান্ডস। ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস বানান তোমরা জানো, আইল্যান্ড বানান কি? আইল্যান্ড আইসল্যান্ড, ঠিক আছে। আইল্যান্ড কিন্তু এইটাই, হ্যাঁ মানে দ্বীপ, ঠিক আছে। আর আইসল্যান্ড কিন্তু আলাদা দেশ আছে একটা, হ্যাঁ বরফের দেশ। আইসল্যান্ড। এই আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, এই আইসল্যান্ড একটা দেশের নাম, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকেই বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এটা আবিষ্কার করছে, তাই এটা নামকরণ করা হয়েছে, ওনার নাম অনুসারে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে এখানকার অন্তঃক্ষরা পার্ট। অন্তঃক্ষরা পার্ট মানে কি? সেটা হরমোন ক্ষরণ করবে। আমরা অহনা দিয়ে মনে রাখছিলাম, অতে অন্তঃক্ষরা, হতে হরমোন নাতে নালী বিহীন। অতে অন্তঃক্ষরা, হতে হরমোন ক্ষরণ করবে এবং নালী থাকবে না, নালী নাই। এটা হচ্ছে অন্তঃক্ষরা পার্ট, এটা অবশ্যই হরমোন ক্ষরণ করবে। আর এরা হচ্ছে বহিঃক্ষরা পার্ট। এরা কারা? এরা কারা? কোত্থেকে এলো এরা? কে বলছে কথাটা? ওই যে ইন্ডিয়ার কি? না না, আমাদের রেলমন্ত্রী আর সাধারণ সম্পাদক। ও ওবায়দুল কাদের চৌধুরী। হ্যাঁ। এরা কারা? কোত্থেকে? এরা কারা তাহলে? এরা হচ্ছে বহিঃক্ষরা পার্ট। এরা হচ্ছে বহিঃক্ষরা, তার মানে এরা এনজাইম ক্ষরণ করবে, এনজাইম। ক্লিয়ার? তো এখান থেকে করতে হচ্ছে আমার ওখান থেকে হচ্ছে হরমোন আর কিন্তু বাইক হরমোনগুলো কি? এখানে চার ধরনের কোষ থাকে। কি ধরনের, কয় ধরনের কোষ? চার ধরনের। এখানে চার ধরনের কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা 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 গামা থাকে না কিন্তু, ডেল্টার পিপি, ডেল্টা এবং পিপি। এই চার ধরনের কোষ এখানে আছে। এই চার ধরনের কোষ থেকে
আলফা থেকে আলফা থেকে গ্লুকাগন, গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, আর পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আলফা থেকে গ্লুকাগনের কাজ কি? গ্লুকোজ গ্লুকোজ বাড়ানো, ইনসুলিন গ্লুকোজ কমায়, সোমাটোস্ট্যাটিন নিয়ন্ত্রণ করে, ওদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আলফা বিটা হ্যাঁ, এই তিনটা জানলেই হবে। তাহলে আমরা ছিলাম হচ্ছে কোথায়? পিত্তরসে ছিলাম। এই যে পিত্তরস, এখানকার লোবিউল থেকে এখানে অনেক লোবিউল আছে, এখানে এরকম অনেক লোবিউল আছে, অনেক লোবিউল আছে, ঠিক আছে? সেই লোবিউলগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালী থাকে, সেই নালীগুলা একত্রে যুক্ত হয়, যুক্ত হয়ে আস্তে আস্তে এই যে রাগিবাড়ির নালী, ঠিক আছে? সেরকম এখান থেকেও ওই লোবিউলগুলা ছোট ছোট নালী যুক্ত হয়ে গঠন করে লেফট বাড়ির নালী। তাহলে এই লোবিউলের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? এই লোবিউলের মধ্যে কিন্তু পিত্তরস উৎপন্ন হচ্ছে। এই পিত্তরসগুলা নালী দিয়ে বেয়ে আসতেছে, এসে এখানে জমা থাকতেছে। পরবর্তীতে একটা হরমোন নাম হচ্ছে সিসিকে বা কোলেসিস্টোকাইনিন, বইয়ে আছে দেখা দিবে। সিসিকে বা এই জিনিসটা এই হরমোনটা এটা সংকোচন ঘটায়। ঠিক আছে, হ্যাঁ, সংকোচন ঘটলে কি হবে? ভিতরে যে জমাগুলো আছে ওগুলো বের হয়ে যাবে, বের হয়ে এই নালী দিয়ে না এই যে ডিউডেনামে প্রবেশ করে ডিউডেনামে প্রবেশ করবে। অপরদিকে এখান থেকে এই যে এরা হরমোন তৈরি করতেছে, এরা এনজাইম তৈরি হ্যাঁ, করতেছে, এইগুলো বের হয়ে যাবে, এরা এই নালীর মাধ্যমে বের হয়ে আসবে ডিউডেনামে প্রবেশ করে। ডিউডেনামে। এই বিষয়ে বুঝছো? হুম, তো আমরা এখন পড়বো কোনটা? পিত্তথলির মধ্যে থাকে কি? পিত্তরস, পিত্তরস। সেই পিত্তরস একটু পড়তে হবে আমাদের। পিত্তরস কি? এটা কি এনজাইম না হরমোন? পিত্তরস না, পিত্তরস হচ্ছে এক ধরনের রস। এটা এনজাইমও না, এটা হরমোনও না। মনে রাখবা, পিত্তরস কোনো এনজাইমও না, কোনো হরমোনও না, এটা এক ধরনের রস। সেই রসে কি কি থাকে এবং পিত্তরসের কাজ কি সেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো পিত্তরসের মধ্যে মেইন যেটা থাকে সেটা হচ্ছে পানি। পানি থেকে অনেক বেশি, 97 থেকে 98%। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পিত্ত লবণ থাকে। এবং পিত্ত লবণ কি কি আছে জানতে হবে। পিত্ত লবণ আছে সোডিয়াম টরোকোলেট, পুরোটাই তো দাও, দেখো পিত্তরস তো বলে কি তোলা আছে, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এখন আমরা দেখবো পিত্ত লবণের কাজ কি। আমরা জানি, তোমরা এখন আমি জানি তোমরা জানো না। ওটা হচ্ছে যখন তোমরা ফার্স্ট পেপারের কোষ রসায়ন করবা, তখন সেখানে দেখবা যে আমরা 3 ধরনের মেইন খাদ্য খাচ্ছি এখানে না, আমিষ, শর্করা এবং স্নেহ বা লিপিড। এর মধ্যে আমিষ এবং শর্করা এই দুটো পানিতে দ্রবণীয় হয়, মানে আমি যদি পানিতে গুলে যাবে, কিন্তু লিপিড বা চর্বিগুলা গলে না, মানে পানির সাথে মিশে না। তুমি যদি তেল তো এক ধরনের লিপিড, তাই পানিকে দিয়ে দাও, পানির সাথে মিশবে, কারণ পানিতে দ্রবীভূত হচ্ছে না। লিপিডগুলো পানিতে দ্রবীভূত হয় না, এই জন্য হচ্ছে ওদেরকে পরিপাক করা বেশি কঠিন, ঠিক আছে? ওদের পরিপাকটা সহজ করার জন্য ওদেরকে ক্ষুদ্র 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 দানায় ভাঙা প্রয়োজন। সেই কাজটা করে আমাদের পিত্ত লবণ। লবণের কাজ। হ্যাঁ, তাহলে পিত্ত লবণ আমাদের স্নেহ বা লিপিডকে ভেঙে অনেক ক্ষুদ্র দানায় পরিণত করে। স্নেহ এটা কি? স্নেহ আর আমিষ না? স্নেহ বলতে লিপিড, হ্যাঁ, এটা একটাই। বা চর্বি। স্নেহ লিপিড বা চর্বি একই কথা, ঠিক আছে? এগুলাকে ভেঙে অনেক ক্ষুদ্র দানায় পরিণত করে। এটা এখান থেকে গুরুত্বপূর্ণ কথা আছে কোনটা, এই প্রক্রিয়াটার নাম কি, মানে যে প্রক্রিয়ায় ভেঙে অনেক ক্ষুদ্র দানায় পরিণত করতেছে পরিপাক না? সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমালসিফিকেশন। পরিপাকও তো একই হয় না, এনজাইম আর ইয়াতে সহায়তায়। কিন্তু এটা দেখো, এটা এনজাইম না, পিত্ত লবণের সাহায্য হচ্ছে, এই জন্য হচ্ছে ইমালসিফিকেশন। বাংলা গো, বাংলা। আচ্ছা দাও, আচ্ছা ইংলিশ বার, ইমালসিফিকেশন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য, ইমালসিফিকেশন কাকে বলে, ঠিক আছে? কাকে বলে? পিত্ত লবণের সাহায্যে স্নেহ বা চর্বিকে ভেঙে সাবানের মতো ফেনা সহ ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করার প্রক্রিয়াকেই ইমালসিফিকেশন বলে। হ্যাঁ, বই আছে, সাবানের মতো কথা না বললেও হবে, বই আছে সাবানের মতো আর কি। যে পিত্ত লবণের সাহায্যে, মানে কার সাহায্যে? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এদের সাহায্যে স্নেহ বা চর্বিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? ইমালসিফিকেশন বলে। তাহলে ইমালসিফিকেশনে সাহায্য করে কে? পিত্ত লবণ, মানে পিত্তরস। পিত্তের মধ্যে পিত্তরসই আছে, পিত্ত লবণ সাহায্য করতেছে মানে পিত্তরস সাহায্য করতেছে।
কি ইমালসিফিকেশনাল ইমালসিফিকেশন। ফিকেশন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ফিকেশন একটা কথা মনে রাখবা, পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, কোনো এনজাইম থাকে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনজাইম বা হরমোন হরমোন পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, এটা মনে রাখবা। এটা আর কি করে, পিত্তরস আমাদের আর কি কাজ করতেছে, পিত্তরস আমার চর্বি ভাঙতেছে ইমালসিফিকেশনের মাধ্যমে। তারপরে আমার পেরিস্টালসিস বলছিলাম, পেরিস্টালসিস কি ছিল? ওই যে নালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যকে পাকস্থলীতে নিয়ে আসা, অর্থাৎ পাকস্থলী থেকে সংকোচন প্রসারণের মাধ্যমে মলাশয় নিয়ে আসা। মনে আছে এটা? না এটা মনে নাই? আচ্ছা, এই যে এটা কি অন্ননালী না? ওটা তো অন্ননালী। মুখ থেকে তুমি মুখ দিয়ে খাদ্য নিচ্ছ, খাদ্যটা এখানে আসছে, এখন এই জায়গাটা একটু প্রসারিত থাকে এইভাবে, তখন এখানে খাদ্যটা আছে। পরবর্তীতে কি হয়, এই জায়গাটাতে সংকোচন হয়, ফলে এই খাদ্যটা নিচে নেমে আসে, মনে কখন এখানে আসছে, ফলে এটা একটা প্রসারিত অবস্থা থাকে। তারপরে আবার এখানে সংকোচন হবে, ফলে খাদ্যটা এখানে চলে আসবে, আবার এখানে সংকোচন হবে, আবার নিচে মানে যত সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ। এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু নিচে নেমে আসার প্রক্রিয়াটাই হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস। আমরা তো বুঝতে পারি, হ্যাঁ, ওই বুঝতে পারি না, বুঝতে পারি না, কেন বুঝতে পারি না? বুঝতে পারি। কেন বুঝতে পারি না? কারণটা হচ্ছে এখানে যে পেশিগুলো আছে আমাদের, ওগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত, অনিচ্ছিক অনিচ্ছিক পেশি, আরটা আছে বিশেষ ধরনের হৃদপেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক, অনিচ্ছিক এবং বিশেষ ধরনের হৃদপেশি, যেটা আমাদের হার্টে থাকে। তো ঐচ্ছিক পেশি আমরা সহজে নড়াচড়া করতে পারতেছি ইচ্ছা অনুসারে, যখন ইচ্ছা তখনই নাড়ছে, কিন্তু এই পেশি আমাদের ইচ্ছাধীন না, তারা নিজে নিজে কাজ করে। খাদ্যবস্তু আমি এখানে দিয়ে দিছি, আমার কাজ শেষ, এখন সে নিজে নিজেই তার প্রয়োজন মতো যত স্পিড দরকার সেই স্পিডে সে নিচে নিয়ে যাবে। খাদ্যবস্তু পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ে শুধু পেরিস্টালসিস কি অন্ননালীতেই হয়? না, তো হয় না। এখানে খাদ্য আসছে, পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার পরে অপাচ্য অংশগুলা যে আমরা মল উৎপন্ন হয়, সেই মলগুলো তো এই খাদ্যগুলো পরিপাক হওয়ার, এখানে পরিপাক হচ্ছে, এই পরিপাককৃত খাদ্য এদিক দিয়ে যাওয়ার সময় হচ্ছে এখানেও পেরিস্টালসিস ঘটে, এখানেও সংকোচন প্রসারণ ঘটে। তাহলে এক কথায় পেরিস্টালসিস কি? নালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য বা পরিপাককৃত খাদ্যদ্রব্যকে পরিবহন করার প্রক্রিয়াই হচ্ছে পেরিস্টালসিস। ইমালসিফিকেশন কি? পিত্ত লবণের সাহায্যে চর্বিজাত খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ইমালসিফিকেশন। সংজ্ঞা দুটো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে অন্ননালীতে খাদ্য সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে নিচে প্রবেশ করে, পরিবহন করার প্রক্রিয়া, প্রবেশ করার প্রক্রিয়া কি? গ্রস টপিক কিন্তু আলোচনা করলাম একদম শুরু থেকে, অনেকগুলো কথা বলতে হচ্ছে কিন্তু। আচ্ছা, আমি এই বিষয়ে মানে 3 বার বলছি, এরপরে যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু হবে না। কারণ বুঝবো না। এখন আমরা আসবো হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। পিত্তথলি গেল, পিত্তথলি গেল, পিত্তরস গেল, তাই না? এবার আসবো আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক অন্ত্র বোঝায়, তাই না? আন্ত্রিক বলতে অন্ত্রকে বোঝায়। অন্ত্র কয় ধরনের আছে আমাদের দেহে? দুইটা, দুই ধরনের, বৃহদন্ত্র, ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র। তো এগুলোর মধ্যে এগুলা কি আসলে? তো নালী, তাই না? এটা তো নালী। ক্ষুদ্রান্তগুলো চিকন নালী, বৃহদান্তগুলো মোটা নালী। তো তাদেরকে এই যে মনে করি এখানে পাকস্থলী শেষ, পাকস্থলী শেষ, তারপর আসবে শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত্র, তারপর বৃহদন্ত্র পরে এবার শুরু হচ্ছে কি বৃহদন্ত্র। বলে দেবে। এই নালীগুলোকে যদি আমি কাটি, এই যে নালীগুলো যদি কাটি এবং কেটে, মনে করি এটা হচ্ছে একটা নালী এখানে আছে, এটাকে যদি আমি নিলাম এভাবে নিয়ে এই জায়গায় কাটি এবং কেটে কাটার পর যদি এইভাবে দেখি, তাহলে কি দেখতে পারবো? এখানে বুঝতেছো কিভাবে কাটতেছি? এটা নালীটাকে আমি এই দিয়ে কাটতেছি, কাটার পরে আমি কিছুই দেখা যাবে না। ও নালী না, এটা কি নালী? নালী দেখা যাবে না? এটা কি নালী না? ফাঁপা জিনিস দেখা যাবে, ফাঁপা জিনিস দেখা যাবে। সেই ফাঁকা জায়গার নাম হচ্ছে লুমেন। তোমার যেখানেই যাবা, লুমেন মানে হচ্ছে ফাঁপা বা ফাঁকা জায়গা, গর্ত বলতে পারো, ফাঁকা জায়গা, ঠিক আছে? তো এখানে লুমেনের মধ্যে শুধু দেখো আমি কাটতেছি, কাটার পরে জিনিসটা এরকম দেখা যাবে, তাই কিনা? এরকম দেখা যাবে। শুধু এরকম না, এখানে কিন্তু আমি গতদিনে বলছিলাম কিছু লম্বা 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 চুলের মতো, লোমের মতো দেখা যাবে। এবং এই লোমগুলোকে কি বলে? লোমের মতো অংশগুলোকে কি বলে? লোম কিন্তু না, লোমের মতো। এটার নাম হচ্ছে ভিলাই। বিলাই। হ্যাঁ,
বহুবচনে ভিলাই, এক বচনে বলা হচ্ছে ভিলাস। ঠিক আছে, কোনগুলো? এই যে এটা হচ্ছে এক একটা ভিলাই, এক একটা ভিলাস, সবগুলো কি বলে? ভিলাই বলে। বিলাস বহুবচনে হ্যাঁ, এখন এদের গঠন মানে বইয়ে দেওয়া আছে, কিন্তু সেগুলো আমরা পড়বো না। ভিলাস এখন আমরা যাচ্ছি না। তো ভিলাসের কোষগুলোর মধ্যেই একটা ভিলাসের গঠন থাকে এরকম। মনে করো আমরা এই অংশটা কাটতেছি, এটা জুম করতেছি। জুম করলে কি হবে? দেখা যাবে এরকম, মানে ওই বিলাইটাকে, এই ভিলাইটাকে, হ্যাঁ, জুম করে এরকম দেখা যাবে। হ্যাঁ, এবং এর মাঝখানে থাকে হচ্ছে লসিকা নালী। কালার ভাগার থেকে ভালো হইতো। এর মাঝে থাকে লসিকা নালী, এরপরে এই সাইডে থেকে হচ্ছে রক্ত নালী, এবং এই জায়গাগুলোতে কোষ থাকে। ওইটুকু জিনিসের ভিতরে তিনটা জিনিস। এই বিলাইয়ের গঠন আছে নাকি এবার? আমাদের বিজারণ করতে হবে না, তা বোঝানোর জন্য বলছি। তাহলে এটা একটা কি? ভিলাস, এক বচনে ভিলাস। যেটি একটা করছি ওটা ভিলাস বলবো। না, এক বচনে বিলাই বললো না? ও বিলাস। এক বচনে ভিলাস, বহু বচনে ভিলাই। তোমরা দেখবা আম, এক বচন বহু বচন অনেক পর্যন্ত পড়ো। আম বা আস যখন থাকবে শেষে, যখন শেষে আম বা আস থাকবে সেটা এক বচন, ভিলাস। এরপরে ওমাটিডি আম পাবা, ওমাটিডি আম। ওমাটিডি আম হচ্ছে ঘাসফড়িংয়ের চোখের আগে একটা একক। হ্যাঁ, বলছিল তো। যেহেতু আম আছে মানে একটা, এক বচন। আচ্ছা, তো এই ভিলাসের গঠন কি দেখা যায়? মাঝখানে থাকে কি এই যে কালোটা দিচ্ছি আমি, লসিকা নালী। লসিকা কি? রসিকা নালী। লসিকা আমরা 4 অধ্যায়ে পড়বো। এখন শুধু জেনে রাখো, আমাদের শরীরে যে কোষগুলো আছে, যে টিস্যুগুলো আছে, এই কোষ বা টিস্যুগুলার ছাড়াও তো কিছু জায়গা আছে। কোষগুলোর ফাঁকে ফাঁকে আমরা জানি কোষগুলো কিভাবে থাকে। আমরা জানি কোষগুলো কিভাবে আছে না? নিউক্লিয়াস, এই যে একটা ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা না? এখানে ফাঁকা জায়গা। তো কোষগুলা ছাড়া কোষের বাইরে যে ফাঁকা জায়গা, সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বা ইন্টারস্টিশিয়াল স্পেসে যে তরলটা থাকে, সেই তরলটার নাম হচ্ছে লসিকা বা লিম্ফ। ঠিক আছে, তো লসিকার জন্য নালী থাকে। এটা একটা লসিকা নালী। এর পাশে থাকে রক্ত নালী, কালোটা বা সাইডের কালোটা। ঠিক আছে, এবং বাইরের দিকে কি থাকে? কিছু কোষ থাকে। সেই কোষগুলোর নাম কি? নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ। এখানে একটা ভিলাইয়ের আবরণ তৈরি করতেছে, এজন্য হচ্ছে এপিথেলিয়াল কোষ। যারাই কোন আবরণ তৈরি করবে তাই হচ্ছে এপিথেলিয়াল কোষ। ঠিক আছে, এপিথেলিয়াল কোষ। এখন এই এপিথেলিয়াল কোষগুলোর ফাঁকে ফাঁকে আরো বিশেষ ধরনের কোষ থাকে। সেই কোষগুলো আমাদের বিভিন্ন রস ক্ষরণ করে, এবং ওই কোষগুলা, এপিথেলিয়াল কোষের ফাঁকে ফাঁকে যে কোষগুলো থাকে, সেই কোষগুলা যে রস ক্ষরণ করে, সেই রসগুলোকে বলা হয় আন্তরিক রস। যেহেতু অন্ত্রের মধ্যে আসছে, আন্তরিক রস, গ্যাস্ট্রিক রস। ঠিক আছে, বুঝছো? আন্তরিক রস কই থেকে আসে? ইয়া, অন্ত্র থেকে আসে। অন্ত্রের কই থেকে আসে? অন্ত্রের ভিলাইয়ের, এপিথেলিয়াল কোষ। ভিলাইয়ের এপিথেলিয়াল কোষের ফাঁকে ফাঁকে যে অন্যান্য কোষ থাকে, সেই কোষগুলো থেকে আসে। এবং সেই কোষগুলোর নাম দেওয়া আছে ক্রিপস অফ লিভারপুল, তারপরে প্যানেট কোষ, ব্রুনার কোষ, গবলেট কোষ, এই কোষগুলোর নাম দেওয়া আছে বইয়ের মধ্যে, বই দেখাই দেবো। এই কোষগুলো ফাঁকে ফাঁকে সেই কোষগুলো থাকে, এবং সেই কোষগুলো থেকে রস করিত হয়। সেই রসের নাম কি? আন্তরিক রস। বাংলা লেখা রে। এটা একটা নাম আছে ইংরেজিতে, নামটা দেখে আবার টাস্টি খেয়ে না, নাম হচ্ছে সাকাস ইন্টেরিকাস। আন্তরিকেরই হ্যাঁ, এটা ইংরেজি নাম। এই রসগুলোকে মানে হচ্ছে এপিথেলিয়াল কোষ থেকে যে রস এপিথেলিয়াল কোষের ফাঁকে ফাঁকে, এপিথেলিয়াল কোষের ফাঁকে ফাঁকে, ঠিক আছে, যে কোষগুলো থাকে, বই নাম দেওয়া আছে গবলেট কোষ, ব্রুনার কোষ, তারপর ক্রিপস অফ লিভারপুল, প্যানেট কোষ, এগুলো থাকে ফাঁকে ফাঁকে থাকে। সেই কোষগুলো থেকে আরো রস নিঃসৃত হয়। সেই রসগুলোকে বলা হচ্ছে আন্তরিক রস বা সাকাস ইন্টেরিকাস। আমি বলছিলাম পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, কিন্তু আন্তরিক রসের মধ্যে এনজাইমে ভরপুর। ঠিক আছে, এখানে
তোমার প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ আমিষকে পরিপাক করার জন্য যে এনজাইমগুলো এটা পড়ছো তো প্রোটিওলাইটিক এনজাইম কারা কারা প্রোটিওলাইটিক উদাহরণ বলো পড়তে বলছিলাম সবটা প্রথম দিকে একদম তিনটা সব। একটা আছে শর্করা হচ্ছে শর্করা পরিপাক করবে অ্যামাইলোলাইটিক তারপর আমিষ প্রোটিওলাইটিক প্রোটিন প্রোটিন পরিপাক করবে লাইপিড লাইপোলাইটিক আছে। হচ্ছে লিপিড আর স্নেহ হচ্ছে লিপোপ্রোটিন না লাইপোলাইটিক লাইপোলাইটিক লিপোপ্রোটিন নামগুলো তুমি পড়ছি আমিষ পরিপাক করবে কি অ্যামাইলোলাইটিক অ্যামাইলোলাইটিক লাইপোলাইটিক অ্যামাইলোলাইটিক এই এনজাইমগুলো সেখানে থাকবে এবং এই এনজাইমগুলোর উদাহরণগুলো বই দাও আছে সবটার মধ্যে হ্যাঁ আছে প্রোটিন পরিপাক কি ট্রিপসিন তারপরে পেপসিন তারপরে লাইপোলাইটিকের মধ্যে লাইপেস মেইন ছিল অ্যামাইলোলাইটিকের মধ্যে অ্যামাইলেস মল্টেস সুক্রেস নাকি সুক্রেস এগুলা এটা হচ্ছে মেইন তো এই এনজাইমগুলোতে ভরপুর থাকবে কি আন্তরিক রস বুঝতে পারছো তো এখন আমাদের গ্রন্থি পড়া শেষ আমরা প্রথম দিকে নালীও পড়ছি এখন আমরা মেইন কাজে যাবো পরিপাক করবো এখন তো আমরা পরিপাকের সংজ্ঞা পড়ছিলাম এনজাইমের সহায়তায় হরমোনের প্রভাবে যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয় যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু এনজাইমের সহযোগিতায় হরমোনের প্রভাবে ভেঙে সরল উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে এই পরিপাকের জন্য প্রয়োজনীয় যা উপাদান সেগুলো আমরা পড়লাম কোথায় হবে সেই পরিপাক নাড়িতে হবে কারা কাজ করবে সেগুলো পড়ছি গ্রন্থিগুলো কাজ করবে রসগুলো পড়ে ফেলছি এখন আমরা আসবো কিভাবে ভাঙতেছে আচ্ছা তার আগে পড়তে হবে মেইন খাদ্য কয় প্রকার জানো তোমরা 6 ধরনের 6 ধরনের খাদ্য টোটাল তার মেইন হচ্ছে 3 প্রকার 6 খাদ্যের নাম বলো আমি স্নেহ তারপরে হচ্ছে শর্করা আমি স্নেহ ভিটামিন তারপরে হচ্ছে ভিটামিন পানি খনিজ ভিটামিন খনিজ লবণ এর মধ্যে 3টা হচ্ছে জটিল খাদ্য জটিল খাদ্যগুলো কি কি জটিল খাদ্য পানি ভিটামিন খনিজ লবণ এই 3টা সরল খাদ্য বাকি আমি শর্করা আর স্নেহ আমিষ শর্করা এবং স্নেহ এটা হচ্ছে কি জটিল খাদ্য এই খাদ্যগুলোকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করতে হয় তারপরে কোষগুলো গ্রহণ করতে পারে তারপরে আমাদের শরীর গ্রহণ করতে পারে যদি না ভাঙি তাহলে গ্রহণ করতে পারবে না কিন্তু পানি খনিজ লবণ ভিটামিন এদেরকে ভাঙতে প্রয়োজন হয় না এরা এমনি আমাদের শরীর গ্রহণ করতে পারে ঠিক আছে তো আমরা এখন দেখব যে জটিল খাদ্য যারা আছে আমিষ এরপরে শর্করা আগে শর্করা দিই ঠিক আছে এই 3টাকে ভাঙার প্রয়োজন হয় এবং এই 3টা হচ্ছে কি জটিল গঠন হ্যাঁ জটিল খাদ্য জটিল খাদ্য এটাকে ভেঙে সরল খাদ্যে পরিণত করতে হয় এরা ভেঙে কিসে পরিণত হবে খুবই গুরুত্বপূর্ণ শর্করা ভেঙে পরিণত হয় কিসে শর্করা এমআই মনোস্যাকারাইড মনোস্যাকারাইড ডাই মনোস্যাকারাইড আমি বলতে পারবো মনোস্যাকারাইড কি জিনিস একটা হ্যাঁ আমি বলতে পারি একটা বড় বাড়ি আছে সেই বড় বাড়িটা পাকা বাড়ি ঠিক আছে সেই বাড়িটাতে প্রত্যেকটা যে ইট আছে ইটটা একক না বাড়িটা গঠনের তো ইটটা হচ্ছে একটা মনোস্যাকারাইড এবং এই অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা ভাত গঠন হচ্ছে ভাতটা একটা জটিল শর্করা ঠিক আছে তাহলে শর্করা হচ্ছে বড় একটা জিনিস আর শর্করাটা যেগুলো দিয়ে গঠিত হবে যে ক্ষুদ্র একক সেই ক্ষুদ্র এককটা হচ্ছে মনোস্যাকারাইড এর উদাহরণ তোমরা কোষ রসায়নে পড়বা গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ রাইবোজ ডিঅক্সিরাইবোজ অনেক আছে তো মেইনলি আমাদের পড়বো যে শর্করা ভেঙে গ্লুকোজ নামক মনোস্যাকারাইডে পরিণত হবে শর্করা ভেঙে গ্লুকোজ নামক মনোস্যাকারাইডে পরিণত হবে এবং এটা হচ্ছে সরল উপাদান এটা আমাদের কোষ গ্রহণ করতে পারে কিন্তু শর্করাকে গ্রহণ করতে পারে না শর্করা কি ভাত রুটি এটা হচ্ছে শর্করা কি এটা আগে বলতে গ্লুকোজটা কি বললে আমি বললাম মনোস্যাকারাইড হচ্ছে যে কোনো একটা শর্করা আমি একটা ভাত চিন্তা এটা কি ভাত এই ভাত কিন্তু একটা সরল খাদ্য না এই ভাতটাকে ভেঙে সরল উপাদানে পরিণত করতে হবে এই ভাতটা একটা জটিল খাদ্য এটা হচ্ছে শর্করা এটা বড় জিনিস এটাকে ভেঙে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা মনোস্যাকারাইড মনোস্যাকারাইড কি একটা ক্ষুদ্র একক অনেকগুলো মনোস্যাকারাইড মিলে 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 একটা জটিল শর্করা যেমন ভাত তৈরি করতেছে তো আমি একটা কথা যদি এইভাবে বলি অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা শর্করা তৈরি করতেছে তাহলে শর্করা ভাঙলে কি পাবো মনোস্যাকারাইডই পাবো কারণ মনোস্যাকারাইড মিলে তো শর্করা আচ্ছা তো শর্করাকে ভাঙলে অর্থাৎ শর্করাকে পরিপাক করলে মনোস্যাকারাইড পাওয়া যাবে মেইনলি
গ্লুকোজ পাবো আমরা, মেইনলি গ্লুকোজ। আর অনেক ধরনের মনোসাইকার আছে কিন্তু। আমিষ আমিষকে পরিপাক করলে কি পাওয়া যাবে? আমিষকে পরিপাক করলে পাওয়া যাবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আসলে আমিষ গঠিত হয়। যেমন অনেকগুলো মনোসাইকার মিলে একটা শর্করা তৈরি করে, তেমন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা আমিষ তৈরি করে। অর্থাৎ আমিষকে বলতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। চর্বিকে মানে কি পাওয়া যাবে? চর্বি, চর্বিকে পরিপাক করলে পাওয়া যাবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এটা তো জানো এন্ড। তাহলে সাধারণত ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এই দুজনে মিলে হচ্ছে চর্বি তৈরি করে। অতএব চর্বি বা স্নেহকে ভাঙলে কি পাবো আমরা? চর্বি দুটোই পাবো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। এই পরিপাকের পরে যে এইগুলো পাওয়া গেল, এইগুলো হচ্ছে সরল উপাদান, সরল খাদ্য। এইসব খাদ্য আমাদের কোষগুলো গ্রহণ করতে পারে। পারে। তাহলে পরিপাকের উদ্দেশ্য কি? ওই ক্ষুদ্র জটিল খাদ্যকে ভেঙে ক্ষুদ্র খাদ্যে পরিণত করা, সরল খাদ্যে পরিণত করা। পরিণত করতে পারলেই আমরা পরবর্তীতে শরীরের জন্য কাজে লাগাতে পারবো। এখন আমরা সেটাই করবো যে কিভাবে খাদ্য পরিপাক হচ্ছে। এই টপিকটার নাম জানি কি? এটা পুরোটা খাদ্য পরিপাক কি? খাদ্য পরিপাক কোথায় কোথায় হয় বলো তো? খাদ্য পরিপাক নালীতে হবে। হ্যাঁ, সেই নালীর মধ্যে কে কে অংশ, কোন কোন অংশ আছে? পরিপাক নালীর মধ্যে মুখ গহ্বর আছে, ওই যে মুখ পাকস্থলী আছে। পরিপাক নালীর মধ্যে সবগুলোই তো আছে, গলবিল, তারপরে এই যে হ্যাঁ, তবে ওই গলবিল এগুলাতে খাদ্য পরিপাক হয় না। মেইনলি পরিপাক হবে কোথায়? মুখগহ্বর, মুখ গহ্বরে। তাহলে পাকস্থলী। কি হচ্ছে পরিপাক স্থান? এটা হচ্ছে মুখ গহ্বর। 3 নম্বর হচ্ছে পাকস্থলী। অন্য নালীর মধ্যে না গেলে কেমন করে হবে? ওটাতে জাস্ট পাস হয়, কিন্তু পরিপাক হয়। পরিপাক তো হচ্ছে না। জাস্ট পাস হয়। এবং 3 নম্বর হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হয়, ক্ষুদ্রান্ত পরিপাক হয়। বৃহদান্তে পরিপাক হয় না, বৃহদান্তে জাস্ট শোষণের কাজ হয়। ঠিক আছে? তাহলে আমাদের এই 3 জায়গাতে পরিপাক হয় এবং মেইন পরিপাক হয় ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তের কি তো অন্যরকম লাগতেছে না? আমাদের পাকস্থলী মেইন পরিপাক কাজ করবে, সেটাই। কিন্তু পাকস্থলী না, মেইন পরিপাকটা মানে পরিপাকটা শেষ করবে ভালো করে ক্ষুদ্রান্ত। ঠিক আছে? আমরা ধীরে ধীরে পরিপাকগুলো আসি। মুখ ঘরে গিয়ে পরিপাক হচ্ছে, পাকস্থলী খাওয়ার সময় পানি খাইলে কি পাকস্থলী? খাওয়ার সময় পানি না খাওয়াটা সুন্নত। তাহলে অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ঠিক আছে? এখনো সেসব আমরা পড়ি নাই। তো খাওয়ার সময় পানি না খাওয়াটাই উত্তম। খাওয়া শেষে কিছুক্ষণ পরে পানি খাওয়া উচিত। এখন আসি আমরা এই 3 জায়গায় পরিপাক হচ্ছে না, এখন আমরা ধীরে ধীরে আসবো কোথায়? 1 নম্বরে মুখ হবে পরিপাক করবো। মুখ গহ্বরে পরিপাক দেখায় বোঝা যাচ্ছে? দেখো আমরা পড়ছিলাম মুখ গহ্বরে কি আছে? লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। সেই লালা রসে কি থাকে? লালা রসে কি কি থাকে? লালা রসে টায়ালিন থাকে, টায়ালিন, ভোল্টেজ, মল্টেজ থাকে। অন্য কোনো এনজাইম থাকে কি এখানে? অন্য কোনো এনজাইম থাকে না। লালা রস পড়বা যখন তখন দেখবা লালা গ্রন্থিতেও পড়ছি, কিন্তু লালা গ্রন্থি লালা রস নিঃসৃত হয়। হ্যাঁ, ওইটা তো পড়ছি। সেই লালা রসের মধ্যে এই এনজাইমগুলো থাকে মেইনলি। ঠিক আছে? এই এনজাইমগুলো কিন্তু হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এরা কারা? এরা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এরা হচ্ছে অ্যামাইলোলাইটিক মানে এরা কি? এরা হচ্ছে শর্করাকে পরিপাক করবে। ঠিক আছে? এরা প্রোটিনকে পরিপাক করতে পারে না, লিপিডকে পরিপাক করতে পারে না, এরা শুধু শর্করা পরিপাক করে। তাহলে যখন আমি মুখে খাবার দিচ্ছি তখন কি মুখের মধ্যে শর্করা পরিপাক হবে নাকি প্রোটিন পরিপাক হবে নাকি লিপিড পরিপাক হবে? কি শর্করা? যখন আমি খাবারকে মুখে দিচ্ছি, মনে করো ডিম মিশ্রিত, ডিমটা তেল দিয়ে ভাজি করছি, এরপরে মুখের মধ্যে কোনটা হবে? আগে দেখো ভাত নিচ্ছি, ভাতের মধ্যে ডিম ভাজি দিছি, আচ্ছা, ডিমটা ভাজি করছি কি দিয়ে? তেল দিয়ে, এবং মিক্স করছি, পরে মুখে দিছি। তাহলে মুখের মধ্যে আমার কি কি খাদ্য আছে এখন? শর্করা, শর্করা আছে, স্নেহ আর আমিষ। হ্যাঁ, স্নেহ আছে। তেলের জন্য স্নেহ আছে, আর ডিমের জন্য আমিষ আছে। 3 খাদ্যই আছে। মানে 3 খাদ্যের মধ্যে কোনটা মুখে পরিপাক হবে? শর্করা। আমিষ। না, না, লিপিড। শুধু শর্করা হবে। আচ্ছা, আচ্ছা। কারণ কি? কারণ মুখের মধ্যে এখানে লালা রস আছে, লালা রসের মধ্যে ওটাকে শুধু এই ভিজায়। দুটো এনজাইম আছে, এবং এই দুটো এনজাইম কারা? এরা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এরা প্রোটিওলাইটিক না, এরা লাইপোলাইটিকও না। আমরা কি পড়েছি? অ্যামাইলোলাইটিক শর্করা, অ্যামাইলোলাইটিক শর্করা না, সরি, অ্যামাইলোলাইটিক হচ্ছে শর্করা পরিপাক করতে পারে, আর লাইপোলাইটিক হচ্ছে লাইপোলাইটিক লিপিডকে পরিপাক করতে পারে, প্রোটিওলাইটিক
প্রোটিনকে পরিপাক করতে পারে। অতএব আমাদের মুখ গহ্বরের মধ্যে যেহেতু লাইপোলাইটিক বা প্রোটিওলাইটিক এনজাইম নাই, প্রোটিওলাইটিক আমিষ। সেহেতু লাইপোলাইটিকের জন্য লিপিড পরিপাক হতে পারবে না, প্রোটিওলাইটিকের জন্য যেহেতু প্রোটিওলাইটিক নাই আমিষ পরিপাক করতে পারে না। শুধু কি আছে? অ্যামাইলোলাইটিক আছে, এটা অ্যামাইলোলাইটিক। তাহলে শুধুমাত্র শর্করাটা পরিপাক হতে পারবে। তাহলে আমাদের মুখ গহ্বরে পরিপাক হয় শুধুমাত্র আমি শর্করা, শর্করা পরিপাক হয়। লাল রসে এই দুটো থাকবে। এটা লিখে রাখো, মুখ গহ্বর পরিপাক শুধু শর্করা পরিপাক হয়, আমিষ ও চর্বি বা লিপিড পরিপাক হয় না। কেন পরিপাক হয় না? কারণ আমিষ বা চর্বিকে পরিপাক করার জন্য প্রোটিওলাইটিক বা লাইপোলাইটিক এনজাইম মুখ গহ্বরে নাই। অ্যামাইলোলাইটিক। শেষ করো। কিটা দেখছো পরেরটা? আমিষ ও চর্বি পরিপাক হয় না। শুধু শর্করা পরিপাক হয় মুখ গহ্বরে, আমিষ ও চর্বি পরিপাক হয় না। কেন হয় না তুমি বলো তো? এদের কেন হয় না? দুইটার কি এনজাইম থাকে না? এদের এনজাইম থাকে না, মানে আমিষের প্রোটিওলাইটিক এনজাইমও নাই, লাইপোলাইটিক এনজাইমও নাই, শুধু অ্যামাইলোলাইটিক আছে, ফলে সেটা শর্করাকে পরিপাক করে। আলি ভোল্টেজ। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই শর্করা কিভাবে পরিপাক হচ্ছে। শর্করা যখন আমরা দেই মুখে, যখন আমরা খাবারটা খাচ্ছি তখন কি হয়? ভিজে। হ্যাঁ, যখন আমরা খাবারটা খাচ্ছি তখন কিন্তু লালাক্ষরণ হয়। লালাক্ষরণ কিভাবে হয় সেটা পরবর্তী দেখবো। তখন লালাক্ষরণ হবে, লালাক্ষরণ হওয়ার ফলে লালারস নিশ্চিত হবে। লালারসের মধ্যে কারা আছে? এরা আছে। এই শর্করা যখন আমরা খাবার মুখে নিলাম, এই শর্করার উপর কাজ করবে টায়ালিন এনজাইম। টায়ালিন কাজ করবে, টায়ালিন এই শর্করার উপর কাজ করে এটাকে পরিণত করবে মল্টোজে। মল্টোজে পরিণত করবে। তাহলে শর্করা মুখে নিলাম, ভাত মুখে নিলাম, এই ভাতটা লালারসে টায়ালিনের সাহায্যে, লালারসে উপস্থিত টায়ালিনের সাহায্যে মল্টেজে পরিণত পরিণত হবে মল্টোজে। এই মল্টোজটাকে গ্লুকোজ অর্থাৎ মনোস্যাকারাইড, গ্লুকোজ মনোস্যাকারাইড ছিল না এখানে? আচ্ছা, এখানে তো মুছে ফেলছি। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এই মল্টোজটাকে গ্লুকোজে পরিণত করবে হচ্ছে মল্টেজ এনজাইম। দেখো, মল্টোজকে মল্টেজ পরিণত করবে। আমি বলছি আসলে যার পিছনে এস আছে, এস তার হচ্ছে এনজাইম। তাহলে এস মল্টেজ, এস এটা হচ্ছে এনজাইম। তাহলে মল্টোজ এটা কি এনজাইম? এটা ওস আছে, ওস তো এনজাইম না, এটা এক ধরনের শর্করা। ঠিক আছে? তাহলে শর্করাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আসে, কিন্তু খুবই আসে এটা সিলেক্ট যে মুখ গহ্বরে কি খাদ্য পরিপাক হয়। দেখো, মুখ গহ্বরে শুধুমাত্র পরিপাক হবে শর্করা, প্রোটিন লিপিড পরিপাক হবে না। শর্করা কি পরিপাক হবে? শর্করাটার উপরে প্রথমে কাজ করবে টায়ালিন। টায়ালিন কাজ করে শর্করাটাকে পরিণত করবে মল্টোজে। সেই মল্টোজটার উপরে কাজ করে মল্টেজ পরিণত করবে গ্লুকোজে। গ্লুকোজে পরিপাক হয়ে গেল, এটা তো আমাদের শরীর পূরণ করতে পারে। আমাদের উদ্দেশ্য শেষ, সাধন হয়ে গেছে উদ্দেশ্য। এটা ক্ষুদ্র দ্রব্যে পরিণত হয়ে গেল গ্লুকোজটা। কিন্তু সবগুলো গ্লুকোজই মনে রাখো, সবগুলো গ্লুকোজই এখানে পরিপাক হবে না, কারণ এখানে খুব হালকা পরিমাণে পরিপাক হবে। মেইন পরিপাক হবে কোথায়? ক্ষুদ্রান্তে। আমরা যেমন দেখলাম মুখ গহ্বরে লালাগ্রন্থি আছে, লালাগ্রন্থি থেকে লালারস ছড়িত হয়, লালারসের মধ্যে টায়ালিন এবং মল্টেজ এনজাইম আছে। যেই টায়ালিন এবং মল্টেজ হচ্ছে কি অ্যামাইলোলাইটিক এনজাইম, তাই কি না? এখন আগে দেখতে হবে আমাকে পাকস্থলীতে কোন কোন এনজাইম আছে। পাকস্থলীতে থাকবে শুধু প্রোটিওলাইটিক এনজাইম। পাকস্থলীতে থাকবে শুধু আর এটা খেলে আমিষকে ইয়ে করতে পারবে? প্রোটিওলাইটিক এনজাইম। আর প্রোটিওলাইটিক এনজাইম কি কি? প্রোটিওলাইটিক আমিষ বলে মানে ইয়াগুলো মেইনলি হচ্ছে পেপসিন, পুরো আসছে এগুলো। পেপসিন পড়তে বলছিলাম সবটা, বারবার পড়তে বলছিলাম। পেপসিন, ট্রিপসিন, আরো আছে রেনিন, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, পড়তে হবে একটু। পেপসিন, ট্রিপসিন, রেনিন। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম পাকস্থলী কেন পরিপাক হয় না নিজেই? কারণ এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থা থাকে, এটা একটা কারণ ছিল। আর কারণ ছিল মিউকাস আবরণী থাকে। মিউকাস আবরণী থাকে, যে এপিথেলিয়াল কোষ, হ্যাঁ, অনেক ইন্ট্যাক্ট থাকে। এই কারণগুলো ছিল। তাহলে একটা কারণ কি ছিল? এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থা থাকে।
এখন পেপসিন আসলে পেপসিন তারপর যখন হাইড্রোক্লোরিক আছে তখন সক্রিয় হয়ে যায়, তখন এই জন্য হ্যাঁ পেপসিন আসলে পেপসিন থাকে না, পেপসিন নিষ্ক্রিয় থাকে। এই রেনিনও নিষ্ক্রিয় থাকে। হ্যাঁ যখন এরা হচ্ছে সক্রিয় রূপ, এরা হচ্ছে- নিষ্ক্রিয় রূপ। এরা হচ্ছে সক্রিয় রূপ। এদের নিষ্ক্রিয় রূপটা কিরকম? পেপসিন থাকে আসলে পেপসিনোজেন হিসেবে থাকে, হ্যাঁ পেপসিনোজেন পেপসিনোজেন, এবং রেনিন থাকে কি রেনিনোজেন প্রোরেনিন, প্রো প্রোরেনিন হিসেবে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে নিষ্ক্রিয় রূপ। মানে এই প্রোটিওটিক এনজাইমগুলো সাধারণত এই রকম আকারে থাকবে। পরবর্তী যখন পরিপাক করা প্রয়োজন তখন তারা এই রূপে পরিবর্তিত হবে। বুঝতে পারছো? সাধারণত পাকস্থলীর মধ্যে এনজাইমগুলো এইভাবে থাকে, পরবর্তীতে এই রূপে পরিবর্তিত হয় এবং তখন কাজ করতে পারে। এরা এই অবস্থায় কাজ করতে পারে না, নিষ্ক্রিয়। এরা হচ্ছে সক্রিয়। ঠিক আছে, তো প্রথমে কাজ হচ্ছে কি, এদেরকে সক্রিয় করতে হবে আগে। যখন খাদ্য আমাদের পাকস্থলীতে আসলো, প্রো এনজাইমটা কি? হ্যাঁ, প্রো এনজাইম প্রো এনজাইম হচ্ছে বিশেষ ধরনের এনজাইম। তোমরা যখন কোরিলেশন, এই যে পেপসিনোজেনটাই তো প্রো এনজাইম। হ্যাঁ এটা প্রো এনজাইম, মানে এটা কাজ করতে পারতেছে না, মানে প্রো এনজাইমের কাজ করার ক্ষমতা নাই এমন ধরনের এনজাইম। সেটা পরবর্তীতে সক্রিয় এনজাইম পরিণত হবে, দেন কাজ করতে পারবে, তার কাজ করতে পারবে না। ঠিক আছে, তো প্রো এনজাইম কি? এটা নিষ্ক্রিয় এনজাইম। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, যখন খাদ্য আমাদের পাকস্থলীতে আসলো, যখন খাদ্য পাকস্থলীতে আসলো যখন, তখন এখানে কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, 5টি স্তরের মিউকোসা স্তরের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, 4 ধরনের কোষ আছে। সেই কোষগুলোতে গ্যাস্ট্রিক রস করিতে হবে। তার মধ্যে একটা কি ছিল? অক্সিন্টিক বা প্যারাইটাল কোষ, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড করতে হয়। এখানে কি আছে? অক্সিন্টিক কোষ আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি না ওইটা। অক্সিন্টিক কোষ আছে যেখান থেকে কি করতে হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড করতে হয়। ঠিক আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করবে এদের উপরে, পেপসিনোজেন এবং প্রোটিনের উপর কাজ করবে। ঠিক আছে, তাহলে কি হয়? পেপসিনোজেন আর হাইড্রোক্লোরিক মিলে সক্রিয় পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় HCl সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং প্রোরেনিন রেনিনে পরিণত হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় রেনিনে পরিণত হয়। আরেকটা হচ্ছে ট্রিপসিন। আর এটা হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিনটা থাকে হচ্ছে ট্রিপসিনোজেন হিসেবে থাকে। ট্রিপসিনোজেন, এই ট্রিপসিনোজেন ট্রিপসিনের সাহায্যে ট্রিপসিনে পরিণত হয়। তাহলে এই পেপসিন কোথা থেকে আসতেছে? এই পেপসিন আসছে পেপসিনোজেন থেকে। কার সাহায্যে? হাইড্রোজেনের সাহায্যে। সেই পেপসিনই আবার ট্রিপসিনোজেনকে সক্রিয় করতেছে এবং এই এনজাইমগুলো আমাদের মধ্যে কাজ করতে হবে, কাজ করতে হবে। এরা কিন্তু কাজ করতে পারে না, এরা নিষ্ক্রিয় অবস্থা থাকে, এরা কাজ করতে পারে। আমরা এখন দেখি এরা কিভাবে কাজ করতেছে। রেনিন, পেপসিন কিভাবে কাজ করতেছে। আমরা জানি আমাদের এখানে পরিপাক হবে কি? যেহেতু এটা প্রোটিন আছে, এখানে প্রোটিন পরিপাক হবে, আমিষ পরিপাক হবে, তাই না? তাহলে প্রথমে আমরা নিচ্ছি কি? ওই খাদ্য খাইছিলাম, খাদ্য এখানে কি ছিল? ডিম ছিল, ভাত ছিল, তেলও ছিল। তার মধ্যে শুধু ভাতটা একটু পরিপাক হয়েছে, তেল আর আমি এখন পরিপাক হয়নি। আমিষটা পাকস্থলীতে। ঠিক আছে, আমি এখানে চলে আসলো, এটা প্রোটিন, এটা প্রোটিন। এখন দেখো এই প্রোটিনটা, এই প্রোটিনটার উপরে কাজ করবে হচ্ছে পেপসিন। পেপসিন কাজ করে প্রোটিনটাকে হালকা ভাঙবে, হালকা ভেঙে পরিণত করবে প্রোটিওস, লাইটিক না প্রোটিওস, প্রোটিওস এবং পেপটোন। প্রোটিন এবং পেপটোন কি? আমরা জানি আমিষকে ভাঙলে আমরা সরাসরি পাই অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সরল রূপ। হ্যাঁ, এটা সক্রিয়ের সাথে মিটিয়ে দেবে। এখন হচ্ছে এখানে আমি বলছি সব ফাইনাল পরিপাক হবে ক্ষুদ্রান্তে। ঠিক আছে, পাকস্থলীর মধ্যে হালকা পরিপাক হবে, মানে হালকা ভাঙবে, ফুল ভাঙবে না। যদি ফুল ভাঙতো তাহলে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড পাইতাম। হ্যাঁ, বিনিয়োগ ফুল ভাঙবে না, ফুল না ভেঙে হালকা ভাঙবে। হালকা ভেঙে আমি যদি বলি এটা একটা প্রোটিন, ঠিক আছে,
এখান থেকে আমি একবারে যদি ফুল পরিপাক করি তাহলে এখান থেকে অ্যামিনো অ্যাসিড পাবো। এটা হচ্ছে প্রোটিন, এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। যদি ফুল পরিপাক করি, এটা কি ফুল পরিপাক, ফুল ডাইজেশন। যদি ফুল পরিপাক না করি, হালকা আংশিক পরিপাক করি যদি, তাহলে এই যে ইয়াটা আংশিক যদি করি তাহলে একটু বড় বড় টুকরা পাবো। সেই বড় বড় টুকরাই হচ্ছে এই যে প্রোটিনের পরিপাক। ঠিক আছে, তাহলে এই প্রোটিন এর উপরে পেপসিন কাজ করবে, কাজ করে আংশিকভাবে ভাঙবে, প্রোটিন এবং পেপটাইডে পরিণত করবে। এটা কি আংশিক ক্ষুদ্র রূপ, প্রোটিনের আংশিক ক্ষুদ্র রূপ। এখন ক্ষুদ্রান্তে যখন প্রবেশ করবে তখন সেই না, এখানে আরো আবার? থাকছে প্রোটিওস পেপটন এবং পেপটোন, এদের উপরে কাজ করবে কারা? এদের উপর কাজ করবে কারা? সক্রিয় তো হয়ে গেল। এদের উপরে কাজ করবে ট্রিপসিন। কেন ট্রেপসিন কেন? কি কি ছিল? ট্রিপসিন ছিল, রেনিন ছিল, ট্রেপসিন ছিল। হ্যাঁ রেনিন তো রেনিনটা কেন দেওয়া না? দাও যাচ্ছে। ট্রিপসিন কাজ করে এটাকে সাধারণত আরো ক্ষুদ্র পরিণত করে, সেটা কি অ্যামিনো অ্যাসিড। এমনি তো হয়ে গেল। সবগুলোই হয় না, আংশিকভাবে হবে। এটা আংশিক। যেমন মুখের মধ্যে সবগুলোই হয় না, কিছু হয়। আর রেনিনের কাজ কি? রেনিন একটা বিশেষ আমিষকে ভাঙে। আমিষ কিন্তু অনেক ধরনের আছে, দুধের একটা নির্দিষ্ট আমিষ আছে, তারপরে যখন তোমরা পড়বা কোষ রসায়ন তখন পাবে সব জিনিস, যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে দুধের আমিষকে বলা হচ্ছে ক্যাজিন, মাছের আমিষকে বলে কোলাজিন, তারপরে আমাদের ত্বকে যে আমিষ সেটা হচ্ছে স্ক্লেরোটিন, বিভিন্ন ধরনের আমিষ আছে। চুলের আমিষ হচ্ছে ক্যারাটিন। আমিষ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো রেনিন এনজাইমটা একটা বিশেষ আমিষের উপর কাজ করে, অন্যের উপর কাজ করে না। রেনিন শুধু দুধের আমিষের উপর কাজ করে। দুধে যে আমিষ বা প্রোটিন থাকে তার নাম হচ্ছে ক্যাজিন। দুধে হ্যাঁ, ক্যাজিন কি? এটা হচ্ছে দুধের মধ্যে দুধের আমিষ, দুধের আমিষ। ক্যাজিন হচ্ছে দুধের আমিষ, সেই দুধের আমিষের উপর কাজ করবে হচ্ছে রেনিন। কাজ করে সেটাকে বলে প্রোটিওজ এবং পেপটোন। দুধের, এটা তো দুধ নেই, কিন্তু আমরা ডিম করতেছি না। যখন দুধ খাবো, ও তখন হ্যাঁ যখন দুধ খাবো তখন দুধের যে আমিষটা সেটা হচ্ছে ক্যাজিন। একদিন থেকেই প্রোটোস আর এটা কি পেপসন। হ্যাঁ, প্রোটিন এবং পেপটোন ওটাতে পরিণত হবে। তাহলে মেইনলি সবগুলো আমিষের উপর কাজ করতেছে কে? পেপসিন। শুধু দুধের আমিষের উপর কাজ করতেছে রেনিন। এবং এটাও খুবই আসে। এটা কি গেল? এটা গেল হচ্ছে আমিষ। পাকস্থলীর মধ্যে আমিষ পরিপাক। সর্বরা আমরা কি করলাম বলতো? প্রথম দিকে যে সক্রিয় করলাম এনজাইমগুলো, ওটা হচ্ছে এনজাইমের সক্রিয় হওয়া, আর এখন হচ্ছে সক্রিয় এনজাইমগুলো কিভাবে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে পাকস্থলীতে পরিপাক শেষ। তাহলে আমাদের মুখে পরিপাক শেষ, মুখে পরিপাক শুধু শর্করা, পাকস্থলী পরিপাক শেষ, শুধু আমিষ পরিপাক হচ্ছে। এখানে বলা হয় হালকা পরিমাণে লিপিড পরিপাক হয়, খুবই কম। কার সাহায্যে? গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের সাহায্যে হালকা পরিমাণে লিপিড পরিপাক হয়। এরপরে লিখে দিই শেষ আগে বলবো। তাহলে এখন আমরা যাই মুখ শেষ, পাকস্থলী শেষ, এখন যাবো ক্ষুদ্রান্তের পরিপাক। আচ্ছা, ক্ষুদ্রান্তের পরিপাক আমি কি বলছি? এখানে হবে ফাইনাল পরিপাক। ওইদিকে যেটা অর্ধেক পরিপাক হয়েছিল সেটা পরিপাক হবে, আর ওইদিকে যেটা পরিপাক হয়নি যেমন লিপিড সেটা পরিপাক হবে এখানে। হ্যাঁ, ফাইনাল পরিপাক এখানে। এখানে 3 ধরনের খাদ্যই পরিপাক হবে, কারণ ক্ষুদ্রান্তের মধ্যে থেকে কি রস খরিত হয়? আন্তরিক রস খরিত হয়, আন্তরিক রস খরিত হয়। আর দেখে আসছে আন্তরিক রস, এবং আন্তরিক রসের মধ্যে কি এনজাইম থাকে? প্রোটিওলাইটিক থেকে রাইবোলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইটিক এনজাইম থাকে, অ্যামাইলোলাইটিক থাকে, রাইবোলাইটিক এবং লাইপোলাইটিকও থাকে। 3 ধরনের এনজাইম থাকে। যেহেতু 3 ধরনের এনজাইমই আছে, অতএব ক্ষুদ্রান্তের মধ্যে 3 ধরনের খাদ্যই পরিপাক হবে। এখন আমি সহজভাবে বলতেছি, তোমাদের বইয়ে হচ্ছে নানান ধরনের এনজাইম নিয়ে কথাবার্তা আছে, অত কিছু তোমার মনেও থাকবে না, অত কিছু পড়তে যাও না। সরাসরি বলবা ক্ষুদ্রান্তের মধ্যে 3টা আছে। আংশিক পরিপাকৃত শর্করা, সেটার উপরে কাজ করবে কে? অ্যামাইলোলাইটিক।
এবং পরিণত হবে মনোস্যাকারাইড অর্থাৎ হ্যাঁ পুরোটাতে গ্লুকোজ মনোস্যাকারাইড স্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ বাংলায় লিখুন। বাংলাতে সমস্যা হবে। খেয়ালের সমস্যা আমাদের আমার সমস্যা হচ্ছে। ও ওই জন্য আমরা তো ইংলিশে লিখি অভ্যস্ত না। তাহলে সরকার পরিপাক হচ্ছে 1 নম্বর গেল এটা। 2 নম্বরে 2 নম্বর হচ্ছে আমি পরিপাক হবে আংশিক পরিপাকৃত আমিষ না হবে প্রোটিওলাইটিক আমিষ। তারা কারা? প্রোটিওলাইটিক এরা কারা? এটা হচ্ছে প্রোটিওস পেপটন। হ্যাঁ এটা কই বল আংশিক পরিপাকৃত আমিষ কারা? ওই যে প্রোটিওস আর পেপটন। আরেকটা নাম আছে দুইটা আছে প্রোটিওস এন্ড পেপটন পেপটন এদের উপরে কাজ করবে কে? প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক এনজাইম। লাইটিক এটা হবে অ্যামিনো অ্যাসিড এটা বিশ্লেষণ হবে কি? ইতে কি বুঝাইলে এনজাইম। এবং 3 নম্বরে লিপিড। এর তো আগে পরিপাক হয়নি, বুঝলি? লিপিড হ্যাঁ এটার উপর কাজ করবে কে? লাইপোলাইটিক লাইপোলাইটিক হয়ে যাবে কি? ফ্যাটি অ্যাসিড আর ফ্যাটি গ্লিসারল। অ্যাসিড এন্ড গ্লিসারল এরিক এদিকে তিনটাই দিছিল আর কি গ্লিসারল শেষ সেটা আমাদের পরিপাক শেষ। এখন পরিপাক হয়ে গেছে। ফ্যাটি অ্যাসিড তাহলে আমি যদি একটা ছকে যদি লিখি পরিপাকটা কি কথা হচ্ছে, আমি লিখবো মুখ প্রবল পরিপাক। পরিপাক দেখো কথা হবে মুখ করে। ভাই খাতায় করবো নাকি তাহলে 4 দিন 4 জনের খাতায় শেষ তখন ওই যে বুঝতে হবে অসুবিধা হবে। কোনটা তোমাদের একটু তুমি তো বুঝতে অসুবিধা হবে। বোর্ডে হোক সমস্যা নেই, দাঁতে কাম করছি সমস্যা নেই। আমার অভ্যাসটা হয়ে যাবে বোর্ডের মধ্যে। মুখ করে পরিপাক হচ্ছে কি হবে? এখানে শুধু শর্করা পরিপাক হবে। শর্করা পরিপাক হয়ে গ্লুকোজ। এখানে কি আমিষ পরিপাক হবে? আমি খাবো না আমিষ পরিপাক হবে না হবে না। লিপিড হবে না হবে না। এরপরে আছে পাকস্থলী। পাকস্থলীতে। এখানে শর্করা পরিপাক আমিষ হবে না আসলে হবে না হবে না হবে না। আমিষ হবে আমিষ পরিপাক তো হয়ে গেছে। হবে হবে এবং অ্যামিনো অ্যাসিড পরিণত হবে। হ্যাঁ লিপিড হবে না লিপিড হবে না বলা হয় হবে না, কিন্তু অল্প অল্প পরিমাণে হবে। বলা হয় হবে না, হুম ঠিক আছে? এবং আছে ক্ষুদ্রান্ত্র। তো 3টা হবে ক্ষুদ্রান্ত্র শর্করাও হবে, আমিষ হবে লিপিড হবে আমিষও হবে, লিপিডও হবে। তিনটে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা শুনছি। আচ্ছা, একদম চলে হবে রুটি দিয়ে দিও। আচ্ছা, এখন আমাদের এই যে খাদ্যগুলো তৈরি হলো সরল খাদ্য, সেই সরল খাদ্যগুলা উৎপন্ন হয়ে গেছে। উৎপন্ন হওয়ার পর আমার কাজ কি? আমার শরীর সেগুলো গ্রহণ শোষণ করবে। করবে হ্যাঁ, আমার শরীর সেগুলো গ্রহণ করে শক্তি উৎপন্ন করবে। এখানে দেখো এখানে কাজগুলো করতে হবে যে শর্করা কি কাজ করে? শর্করা আমাদের তাপ শক্তি তাপশক্তি যোগায়। আমিষ কি করে? মেইনলি দেহ গঠন ক্ষয় পূরণ করে, বৃদ্ধি এবং করে। লিপিড লিপিড লিপিডও হচ্ছে তাপশক্তি যোগায়। লিপিড তাপ শক্তি দেবে আর তাপ দেহে তাপ নিয়ন্ত্রণ করে হ্যাঁ, এখন এটা তুমি জানো কিনা মনে থাকার কথা যে 1 গ্রাম শর্করা থেকে কত শক্তি কত টাকা শক্তি পাওয়া যায়? 1 গ্রাম আমিষ থেকে, খেলা আর কি। 1 গ্রাম আমিষ এবং 1 গ্রাম লিপিড থেকে। এখান থেকে পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। 4 কিলো 4 ক্যালোরি 2 আমিষ থেকে পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। কোনটা জানি 200টা 4 কিলো ক্যালোরি। আর লিপিড থেকে পাওয়া যায় 9 কিলো ক্যালোরি। তারপরে লিপিডের সাথে বেশি লিপিড থেকে বেশি শক্তি পাওয়া যায়। লিপিড বলতে স্নেহ তাহলে স্নেহ চর্বি, তেল, এগুলা একদম তেল খেয়ে মানে দ্বিগুণের বেশি শক্তি ট্রাই পাওয়া করিস যাচ্ছে লিপিড তারপর থেকে। আচ্ছা, আমাদের এগুলো পরিপাক করিল, যেগুলো পরিপাক করলাম পরিপাক হইল, তাই না? ক্ষুদ্রান্তে গেল মানে খাদ্যগুলো ক্ষুদ্রান্তের মধ্যে আছে। এবার বৃহদান্ত থেকে শোষণ হবে এবার বৃহন্ত্র।
পরিপাক এখানেও হচ্ছে, পরিপাক এই জায়গাগুলোতেও হচ্ছে। এখানে দেখো এখন এগুলোতে যখন আসবে শোষণ তখন এখানে শোষণ হবে। কোষ শোষণ করতে। এগুলোর মধ্যে অবশ্যই ভিলাই আছে, হ্যাঁ বিলাইগুলো তো মানে কাটলে এরকম দেখা যাবে। বিলাই। এবং ভিলাই গঠন বলে দিচ্ছি একবার, ভিলাই গঠন কিরকম গঠন, বিলাই এটাকে একটু জুম করি, তাহলে এখানে এরকম দেখা যাবে। প্রোটিন কি বলে একটা নালী দেখা যাবে, রক্ত আর কোষ লসিকা নালী, আর রক্ত ভালো করে অ্যাড করি। রক্ত। মোবাইল মধ্যে খুব সুন্দর চিত্র দেওয়া আছে, একটু বের করো। বাড়ি কর না নতুন এইটুকু কাজ করতে হতে এই যে। এখানে মাঝখানে থাকে কি লসিকা নালী, হ্যাঁ এটা আন্তর্জাতিক সেবা না এইটা হ্যাঁ, এখানে কি হয়, এটা যে লসিকা নালী, এটা যে কি রক্ত। লসিকা নালী এটা আরো একটু এই সাইডে থেকে হচ্ছে কি রক্ত নালী। হ্যাঁ নালী লাল গবলেট তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রক্ত নালী, এটা হচ্ছে লসিকা নালী, রক্ত নালী লসিকা নালী, এটা হচ্ছে লসিকা নালী। লসিকা নালী। বাইরে যে কোষগুলো থাকবে অ্যাপিথেলিয়াল কোষগুলো। এখন দেখো এটা হচ্ছে এই প্রাচীরটা হচ্ছে এটা, এই যে প্রাচীর এটা, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রাচীর। তাহলে এখানে রক্তনালী আছে, কেমন রে? ও আচ্ছা, রক্তনালীগুলো ভিতরে চলে যাচ্ছে না? এই প্রাচীরের মধ্যে রক্তনালী আছে তাই না? হ্যাঁ। সেই রক্তনালীগুলো তো ভিতরে প্রবেশ করছে ভিলাইয়ের মধ্যে। এখন কি হবে, খাদ্য পরিপাক হবে তাই না? পরিপাকের জন্য এখানে কি, এখানে অবশ্যই শোষণ হবে খাদ্য। এখন এখানে কি ছিল, এপিথেলিয়াল কোষ ছিল, হ্যাঁ এপিথেলিয়াল কোষ। এখন দেখো আমাদের যে শর্করা থেকে কি পাই, গ্লুকোজ পাই, আমিষ থেকে পাই অ্যামিনো অ্যাসিড, এটা মুখস্থ করতে হবে, এখনই মুখস্থ করো। আর লিপিড থেকে কি পাই, ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আর গ্লুকোজ আর গ্লিসারল। এই তিনটা পাই, অনেকটা শোষণ হবে। এখন এই খাদ্যগুলো পরিপাক হয়ে কিন্তু এখানেই আছে তাই কি না? এই যখন এদিকে পাস হবে খাদ্যগুলা তখন এই ভিলাইয়ের সংস্পর্শে আসবে এবং ভিলাইয়ের মধ্যে এই যে এপিথেলিয়াল কোষ, ঠিক আছে, এপিথেলিয়াল কোষের ফাঁক দিয়ে ফাঁকা জায়গাগুলো দিয়ে প্রবেশ করবে ভিলাইয়ের ভিতরে। ভিলাইয়ের ভিতরে প্রবেশ করে এই রক্ত নালীতে যাবে এবং সেই রক্ত নালী দিয়েই সেটা প্রবাহিত হয়ে এখানে আসতেছে। এই মানে এর প্রাচীরে তো অবশ্য রক্তনালী আছে, এগুলো পেশি, মানে এই জায়গাগুলোতে আমি বলতেছি এই জায়গাগুলো দিয়ে প্রবেশ করবে নাকি? এই জায়গাতে রক্তনালী আছে তাই না? এই রক্তনালীগুলা হচ্ছে এটা, এখানে রক্তনালী আছে প্রাচীরটা। আমি যদি বলি এটা একটা সম্পূর্ণ বৃহদন্ত্র, এটাকে এভাবে আছে আর কি, এইখানে ভিলাই, এটা হচ্ছে বৃহদন্ত্র প্রাচীরটা। মানে এই প্রাচীরটা হচ্ছে মোটা করে দেখাচ্ছি এখানে, বুঝতেছো? তাহলে এখানে রক্তনালী আছে, এখানে যদি এটা আট করতে কি রকম হবে, মাঝখানে লসিকা নালী, সাইডে আছে কি রক্তনালী, রক্তনালী ভিতরে ঢুকে যাবে। এই রক্তনালী ভিতরে আছে, এগুলো তো রক্তনালী আছে। কারণ এই রক্তনালীগুলো কই গেছে, এই রক্তনালীগুলো গেছে আমার যকৃতের মধ্যে ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে এই যকৃত, এই নালীগুলো আমার গেছে কোথায়, যকৃতের মধ্যে, যকৃৎ তখন শক্তি শোষণ করবে, ঠিক আছে? তাহলে যদি আমার খাদ্যটা এখানে শোষিত হয়, শোষিত হয়, এখানে খাদ্যগুলো আছে, খাদ্যগুলো যখন যাচ্ছে তখন এপিথেলিয়াল কোষের জায়গাগুলো দিয়ে ফাঁকা জায়গাগুলো দিয়ে শক্তি শোষিত হয়। ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতরে যে রক্তনালীতে প্রবেশ করতেছে, রক্তনালী তখন সেই রক্তনালী দিয়ে রক্তের মাধ্যমে খাদ্যগুলো যাবে হচ্ছে যকৃতের মধ্যে, যকৃৎ থেকে অন্যান্য কোষে। যকৃৎ থেকে এখানে আমাদের ওই খাদ্য থেকে শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তি আমার কাজে লাগবে। তাহলে খাদ্য শোষণ করে কই যায় খাদ্যটা, যকৃতের মধ্যে যায় কিভাবে, এই যে রক্তপত্তর বৃহদন্ত্রের মধ্যে রক্তনালী আছে, সেই রক্তনালীগুলো দিয়ে সে যকৃতের মধ্যে যাবে, ঠিক আছে? এখন কিভাবে শোষিত হচ্ছে, এই যে এখানে ভিতরে ঢুকছে কিভাবে শোষিত হবে সেটা দেখতে হবে। এটা সৃজনশীলে আসে না, এমসিকিউতে আসে, মনে রাখবে কিভাবে। তাহলে আমরা হচ্ছে একটু লিখে দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে ব্যাপারটি কি করতেছে আমাকে বলো একজন।
যখন খাদ্য এই ভিতর দিয়ে পাস করতেছে তখন এই ভিড়ায় সংস্পর্শে আসতেছে খাদ্যগুলা, হ্যাঁ বিদায়গুলো শোষণ করতেছে, ভিড়াইগুলো তখন শোষণ করে ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকাচ্ছে খাদ্যগুলোকে, তখন এই রক্ত কণিকা নারীর মাধ্যমে রক্তের ভিতরে প্রবেশ করতেছে, সেই রক্ত নাড়ি দিয়ে চলে যাচ্ছে যকৃতের মধ্যে, যকৃৎ তখন শক্তিশালী। যকৃৎ তখন শক্তি উৎপন্ন করতেছে। আচ্ছা, তাহলে খাদ্যগুলো কি হয়ে যাচ্ছে? 3 ধরনের খাদ্য রয়েছে না? হ্যাঁ গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড। তাহলে গ্লুকোজ শোষণ, 1 নম্বর টপিক এটা। 2 নম্বর কি? 2 নম্বর আছে অ্যামিনো অ্যাসিড। প্রোটিন শোষণ। প্রোটিন বলতে আমরা প্রোটিন থেকে কি পাই? অ্যামিনো অ্যাসিড পাই। অ্যামিনো অ্যাসিড শোষণ। 3 নম্বর হচ্ছে লিপিড শোষণ। লিপিড বলতে কি পাই আমরা লিপিড থেকে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এই 3টা শোষণ। এই 3টা দেখো আমরা, দেখো গ্লুকোজ যেটা সেটা জাস্ট এখানে আমার উপর আছে, এখান থেকে একটু শক্তি খরচ করে সে ভিতরে প্রবেশ করে যায় কোনো ঝামেলা ছাড়াই। এখানে ছিল, সে শক্তি খরচ করে এই ফাঁকা জায়গা দিয়ে রক্তনালীতে প্রবেশ করে, একটু শক্তি খরচ হয়। যেহেতু শক্তি খরচ হয় তাহলে ওটাকে বলে সক্রিয় শোষণ। এটা সক্রিয় পদ্ধতিতে শোষণ হবে। সক্রিয় কেন বলতেছি? কারণ সেখানে শক্তির খরচ হয়। কি করলে এটা একবার বলতে হবে? তো গ্লুকোজ এখানে আছে, হ্যাঁ যাওয়ার সময় এর সংস্পর্শে আসতেছে এবং ফাঁকা জায়গা দিয়ে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করতেছে। এই সময় শক্তি খরচ হয়। যেহেতু শক্তি খরচ হয়, শক্তি খরচ কেমন করে হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, হ্যাঁ একটা জায়গা ভেদ করে যাচ্ছে না, হ্যাঁ। ওই সময় ওই জন্য শক্তি খরচ হয়। যেহেতু শক্তি খরচ হচ্ছে ওই জন্য ওটাকে বলে সক্রিয় শোষণ। তাহলে গ্লুকোজগুলো সক্রিয় পদ্ধতিতে শোষণ হবে। এবার আসো অ্যামিনো অ্যাসিড শোষণ। তোমরা যখন কোষ আবার কোষ শোষণ করতেছি, যখন কোষ শোষণ করবা দেখবে অ্যামিনো অ্যাসিড 2 ধরনের আছে। এটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? এল অ্যামিনো অ্যাসিড যেটা সেটাও শক্তি খরচ করে যাবে, সক্রিয় শোষণ মাধ্যমে যাচ্ছে। কিন্তু ডি অ্যামিনো অ্যাসিড যেটা সেটা শক্তি খরচ ছাড়াই, সে হচ্ছে অন্য কারো সাহায্য নিয়ে শক্তি খরচ ছাড়াই সে ভিতরে প্রবেশ করে যায়। ওই জন্য ওটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া শোষিত হয়। এটা বিষয়টা বুঝতে পারছো? গ্লুকোজ শক্তি খরচ করে যায়, অর্থাৎ গ্লুকোজ সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়। অ্যামিনো অ্যাসিড 2 ধরনের, ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে এল যেটা সেটা শক্তি খরচ করে যায় গ্লুকোজের মতো, এটা সক্রিয় শোষণ পদ্ধতি। কিন্তু ডি যেটা সেটা কি শক্তি খরচ ছাড়াই যায়। মনে করো অন্য কেউ যাচ্ছে, তার পিছু পিছু ধরে ধরে চলে গেল, শক্তি খরচ ছাড়াই, অর্থাৎ ওটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া শোষণ। আর ফ্যাটি অ্যাসিড আর লিপিড শোষণটা একটু কঠিন আছে। আমরা এখানে একটু দেখো, ফ্যাটি অ্যাসিড কোথায় আছে? এখানে আছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুটো এখানে আছে। ঠিক আছে? এই দুইটা প্রথমে হচ্ছে এই এপিথেলিয়াম কোষে প্রবেশ করবে। কেন না ফাঁকা জায়গায় না প্রবেশ করে? এই প্রথমে, কারণ কাহিনীটা হচ্ছে কি, আমি বলছিলাম প্রথম দিকে যে প্রোটিন এবং শর্করা পানিতে দ্রবণীয়, কিন্তু লিপিড পানিতে দ্রবণীয় না, এই জন্য ফাঁকা জায়গায় দিতে পারে না। ঠিক আছে? ও প্রথমে এপিথেলিয়াল কোষে প্রবেশ করে। এপিথেলিয়াল কোষে প্রবেশ করার পরে সে হচ্ছে পরিণত আবার লিপিডে পরিণত হয়। তাহলে এটা কি? এটা একটা এপিথেলিয়াল কোষ। এখানে প্রবেশ করবে, এখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারল দুজনে প্রবেশ করবে, প্রবেশ করে আবার লিপিডে পরিণত হবে। ঠিক আছে? এই লিপিডে পরিণত হইলো। এখন এই কোষের মধ্যে আগে থেকে কিছু প্রোটিন থাকে, কোষের মধ্যে আগে থেকে কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনের সাথে যুক্ত হয়। এর সাথে কি যুক্ত হবে? প্রোটিন যুক্ত হবে। তারপরে যে কোনো গ্রহণ করবে সেগুলো হচ্ছে কাইলোমাইক্রন। তো কি হলো? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল প্রথমে এপিথেলিয়াল কোষে প্রবেশ করলো। প্রবেশ করার পরে কোষের মধ্যে আগে থেকে কিছু প্রোটিন আছে, প্রোটিনের সাথে ওই লিপিড যুক্ত হবে, গ্রহণ করবে একটা যৌগ, নাম হচ্ছে কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন এই কোষ থেকে বের হয়ে চলে যাবে লসিকা নালীর মধ্যে, একবার লসিকা নালীর মধ্যে আছে, এবং সেই লসিকা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যকৃতে যাবে। তাহলে কি হচ্ছে? প্রথমে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এপিথেলিয়াল কোষে প্রবেশ করে এবং পুনরায় লিপিড গ্রহণ করে।
গঠন করলো, সেই লিপিড কোষের মধ্যে আগে থেকে প্রোটিন আছে, এর সাথে প্রোটিনের সাথে যুক্ত হবে, গঠন করবে একটা যৌগ, নাম হচ্ছে কাইলোমাইক্রন। কাইলো এটা তোমার রক্ত নালী মাইক্রন, এটা ওই বিজারণ কোষ থেকে বের হবে, বের হয়ে লসিকা নালীতে যাবে। লসিকা নালীতে যাবে এটা। রক্তনালীতে না, লসিকা নালীতে যাবে, কারণ রক্তনালীতে তো পানি আছে, সে পানি তো দ্রবীভূত হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর রসিকা নালী দিয়ে কই যাবে? লসিকা নালীর মধ্যে সে যকৃতে যাবে, যকৃতে। কেন রক্ত নালীগুলো না যকৃতে প্রবাহিত? যেমন রক্তনালী যকৃতে যায়, তেমন লসিকা নালী যকৃতে যায়। সেই লসিকা নালী থেকে যকৃতে যাবে। বুঝছো? হ্যাঁ আজকে এই পর্যন্তই, আমাদের ছবি তুলে নিও।